রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের দেয়া সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন আজ কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সেখানকার সেবা কার্যক্রমে সন্তোষ জানান তিনি। মার্কিন প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর সাংবাদিকদের এসব তথ্য জানান শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনের কমিশনার মিজানুর রহমান। এদিকে নিজ দেশ মিয়ানমারে ফিরতে চেয়ে মানববন্ধন করেছেন কক্সবাজারের আশ্রিত রোহিঙ্গারা। তারেক হায়দারের ক্যামেরায় কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা কামরুল ইসলাম বিন্টু। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। শুক্রবার ঢাকা থেকে বিমানে কক্সবাজারে নেমে কড়া নিরাপত্তায় ক্যাম্পে ঢুকে সেখানে আশ্রিত রোহিঙ্গাদের তৈরি মানববন্ধনের মুখে পড়েন তিনি। রোহিঙ্গাদের এই মানববন্ধনের প্লে কার্ডে ছিল নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। তবে রোহিঙ্গাদের দাবি তাদের সাথে কথা বলেই নিতে হবে প্রত্যাবাসনের সিদ্ধান্ত। যদি তারা তোমার রিকগনিশন দিয়ে তারা তো প্রোটেক্ট করানোর রেসপন্সিবিলিটি আছে। প্রত্যেকখান দেশে যারা বড় বড় দেশ আছে তারা সাথ দিলে আর গান মামলা ইয়ান রই তারা সলভ করে পারিব। বক্তব্য ইয়ান দিয়ে দিই আর সাইড দিয়ে আর দেশের মাঝে আর হক কান লয়নে আর যে নাকি হার উগ্র নাগরিক যে দেশের মাঝে থাকে দেশের একখান ফান্ডামেন্টাল রাইট ইনলে সেফটি সিকিউরিটি ইনফর বই ফেলাইল। পরে মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্র্যান্টি ক্রিস্টেনসেনের নেতৃত্বে 14 জনের প্রতিনিধি দল উখিয়ার 17 নম্বর ক্যাম্পের সুউচ্চ টাওয়ার থেকে পুরো রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ক্যাম্প 6-এর রেড ক্রস পরিচালিত হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন শেষে তারা যান ক্যাম্প 4-এর রেজিস্ট্রেশন ও WFP'র ডিস্ট্রিবিউশন সেন্টারে। সেখানে সেবা প্রার্থী রোহিঙ্গা এবং সেবা সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বলেন সার্জিও গোর ও মার্কিন প্রতিনিধিরা। বিকেল 5টায় উখে একটি কফি শপে মার্কিন প্রতিনিধি দলটি সৌজন্য সাক্ষাৎ করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে। প্রতিনিধি দলকে বিদায় দিয়ে কমিশনার মিজানুর রহমান জানান, রোহিঙ্গা সংকটের পর থেকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করে আসছে। সার্জিও গোর আশ্বস্ত করেছেন আগামীতে রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের জন্য যে ফান্ড বিদেশ থেকে আসে জাতিসংঘের মাধ্যমে, সেই ফান্ডের এক ধরনের আপনার ডাউনফল হয়েছে গত কয়েক বছর ধরেই। তো এই পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এখানে 1 নম্বর দাতা দেশ হিসাবে কাজ করে আসছে 2017 সাল থেকে। তো এই মুহূর্তে এরকম উচ্চ পর্যায়ের সফরটি অবশ্যই আমাদেরকে আশ্বাস দেবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই রোহিঙ্গা ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অতীতে আমাদের পাশে ছিলেন, বাংলাদেশের পাশে ছিলেন, সেটি ওনারা কন্টিনিউ করবেন। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, তাদের মনোবাসনা এবং রোহিঙ্গাদের প্রতি স্থানীয়দের আগ্রহ নিয়ে জানতে চান ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত গর। মিজানুর রহমান জানান, ক্যাম্প ঘুরে ও মানবিক সেবা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। উনি বললেন যে স্থানীয়দের মনোভাব কিরকম ওদের ব্যাপারে। তো আমি বলেছি স্থানীয়দের প্রথম দিকে খুবই ভালো মনোভাব ছিল, তারাই তো ফার্স্ট রেসপন্ডার ছিলেন। কিন্তু এই পর্যায়ে এসে 9 বছরের মাথায় এসে তারা আসলে এত বড় বোঝা আর বইতে পারছে না। তো এটা ওনারা বুঝতে পেরেছেন। এবং আমি বলেছি যে রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু তাদের দেশে ফেরত যাওয়ার একটা আকুতি আছে। ওনারা বলেছেন যে ওনাদের ট্যাক্স পেয়ারদের মানি কিভাবে খরচ হয় ওনারা নিজ চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে দুপুর 12:15টায় ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান মার্কিন প্রতিনিধি দল। প্রায় 3 ঘন্টা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি দলটি। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। যারা 71কে ভুলে যেতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভক্ত করতে চায় তাদের রুখে দেবে জনগণ। আলোচনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সময় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। বাকিটা জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু।
সনাতন ধর্মের অনুসারীদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত জোট সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলন। এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সনাতন পরিষদের নেতাকর্মীরা। এ সময় মির্জা ফখরুল বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা বিএনপি সরকার দিচ্ছে। অপ্রীতিকর ঘটনাগুলো বিগত সরকারের আমলের। আমরা সরকারে আসার পরে আমি এটুকু বলতে পারি যে আপনার অত্যন্ত সচেতনভাবে সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এ সময় তিনি আরো বলেন, দেশে কোনো উগ্রবাদ ও মৌলবাদের আশ্রয় প্রশ্রয় দেবে না বিএনপি। যারা ৭১কে ভুলে যেতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না বলেও অভিযোগ তার। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। একই মতবিনিময় সভায় যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। আমরা এখন তার মুক্তি চাই, অবশ্যই চাই। মুক্তি দেওয়ার জন্য সরকার প্রক্রিয়া চলমান রেখেছেন। এই মুহূর্তে মুক্তি দেওয়ার ক্ষেত্রে আরও কিছু সিদ্ধান্ত প্রয়োজন, কিন্তু আপনি একটা কাজ করেন, প্রয়োজনে তাকে এনে তার মাকে দেখার জন্য পেরোলে তাকে নিয়ে আসার জন্য প্রার্থনা দিতে বলেন। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা সনাতন ধর্মাবলম্বীদের ৪০-এরও বেশি সংগঠন অংশ নেয়। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। বিরোধীদের ওপর যেখানেই হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। হবিগঞ্জে আহত এনসিপি নেতা আলিফকে দুপুরে রাজধানীর চক্ষু বিজ্ঞান হাসপাতালে দেখতে গিয়ে তিনি কথা বলেন। সকালে আরেকটি অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা দাবি করেন, চাঁদাবাজি, দুর্নীতি সহ নানা কারণে নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে বর্তমান সরকার। আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বিকেলে রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউশনে হবিগঞ্জে আহত এনসিপি নেতা আলিফকে দেখতে যান জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তার সুস্থতা কামনায় দোয়া করেন তিনি। সিলেট ও হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনার নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, আইনের রক্ষক হয়েও ভক্ষকের কাজ করছে সরকারি দলের নেতারা। কারো বক্তব্য কারো পছন্দ না হলে আরেকটা বক্তব্য দিয়ে তার জবাব দেবে। আর তিনি যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন তাইলে আইনের আশ্রয় নেবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার তো কেউ কাউকে দেয়নি। বিশেষ করে সরকার, যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? কোনো জায়গায় ছাড় দিয়ে কথা বলা ঠিক হবে না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এটাই সমাধান, এর বাইরে কোনো সমাধান নেই। এর আগে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, সরকারের একজন মন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশ এখনো ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত হয়নি। এর মাধ্যমে সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। গণভোটের রায় নিয়ে সরকার টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তারা। দানাই বানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে। আমাদের স্পষ্ট কথা, এই রায় মানতে হবে। 70 বার জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70 বার মানুষের রায় অবশ্যই মানতে হবে। এই রায় অস্বীকার করার মানে হচ্ছে জনগণকে অপমান করা। জামায়াত কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না বলেও জানান বিরোধী দলীয় নেতা। এই বাংলাদেশের জনগণের হাতে হাতে তাদের অধিকার তুলে দিতে চায়। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করে এমন মানুষ আগামী 5 বছরে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম।
দুপুরে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে সিলেটের কোম্পানিগঞ্জের পথসভায় তিনি একথা বলেন। সার্জিস আরও বলেন, জুলাই আন্দোলন করা কাউকে স্বৈরাচার হতে দেয়া হবে না। বিভিন্ন দপ্তরে টেন্ডার দেয়া সহ বিভিন্ন অপকর্মে যারা জড়িত তাদের দায়ভারও কেউ নেবে না। এ সময় এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাতে পারবে না, কারণ তিনি 6 মাসে দেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। এছাড়া ব্যবসায় কিংবা সরকারি অফিসে কাউকে চাঁদা না দেওয়ার আহ্বান জানান তিনি। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। আজকে থেকে 5 বছরের মধ্যে আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতি করতে চায় এরকম কোন মানুষ আর খুঁজে পাবেন না। আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। ওনার 6 মাসে উনি প্রস্তুত এবং প্রমাণ করে দিয়েছেন উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। যে পরীক্ষায় ফেল করেছেন এই পরীক্ষায় আর তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। এবার খোদ রাজধানীতেই মিলেছে ইয়াবা তৈরির কারখানা। এ বিষয়ে র্যাব বলছে, কাঁচামাল মিলছে দেশেই। কেরানীগঞ্জের ইয়াবা মিয়ানমারের মতোই এমন আরও কারখানা থাকার তথ্য পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এইসব তথ্য জানান র্যাব 10-এর অধিনায়ক উত্তরাক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। রাজধানীর কেরানীগঞ্জে দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে একটি ইয়াবা কারখানার সন্ধান পায় র্যাব 10। সেখান থেকে 1968 পিস ইয়াবা তৈরির কাঁচামাল, যন্ত্রপাতি সহ মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় 4 মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, প্রায় দুই বছর ধরে কেরানীগঞ্জের এই কারখানায় ইয়াবা তৈরি করে কামরাঙ্গীরচর ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। গ্রেফতারকৃতদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে আগেও 3টি মাদক মামলা রয়েছে। আমরা সবসময় জেনে থাকি যে আমাদের পার্শ্ববর্তী দেশ আছে, স্পেশালি মিয়ানমারের ক্ষেত্রে আমরা এটা জানি, বর্ডার অঞ্চলে সেগুলো তৈরি হয়। বাংলাদেশে যে তৈরি হচ্ছে এই জিনিসটা আমরা সরাসরি উদ্ভাবন করেছি এবং আমরা সেটাকে ডিসকভার করার পরে সেটা ডকুমেন্টেড ওয়েতে সেটা প্রডিউস করেছি। র্যাবের দাবি, ইয়াবা তৈরির প্রয়োজনীয় কাঁচামাল এখন মিলছে বাংলাদেশেই। তাদের ভাষ্যমতে এগুলো বাংলাদেশেও পাওয়া যায়, বাট এইটার যে সিস্টেম, বানানোর সিস্টেম, ওদের যে মেশিন এবং যে রেশিওগুলো করা, এটার জন্য এইটা মূলত বাংলাদেশেই করেছে। এটা পদ্ধতিটা তারা যেভাবে হোক জেনেছে। কোনো ইনগ্রিডিয়েন্টসের যে অবৈধ এমনটি নয়, যে কাঁচামালগুলো থাকে সেগুলো শুধু ওটার কাজে ব্যবহৃত হয় এমনটিও নয়, সেগুলো বিভিন্ন জিনিস উৎপাদন হয়, সেগুলো দিয়ে ভালো খাদ্যেও সেটা উৎপাদন হতে পারে, ব্যবহৃত হতে পারে। কেরানীগঞ্জে তৈরি এসব ইয়াবার আকৃতি ও বাহ্যিক মান মিয়ানমার থেকে আসা ইয়াবার মতো বলে জানান তিনি। একেবারেই একই, কিন্তু রাসায়নিক যে ভিতরে ইনগ্রিডিয়েন্টসের যে রেশিও, এটা তো আমরা এখনো বলতে পারবো না। এগুলো গাঠনিকভাবে আরও বিস্তারিত জানা যাবে। আমি বারবার বলছি যে রিমান্ডে আনার পরে আমরা তাদের রুটে আমরা যেতে পারবো। জিজ্ঞাসাবাদে দেশে এমন আরও কারখানার সন্ধান মিলছে বলে জানিয়েছে র্যাব। এই রকম আরও যে কারখানা আছে এটাও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আমরা জিজ্ঞাসাবাদে কিছু আমাদের সেই ধরনের ইঙ্গিতপূর্ণ আবহ আছে। তাদের সাথে রোহিঙ্গাদের কোনো যোগাযোগ আছে কিনা সে বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু জানতে পারেনি র্যাব। এদিকে 2টি অভিযানে ড্যামরা থেকে পুলিশের লুট হওয়া 2টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল এবং কদমতলী থেকে 2টি ম্যাগাজিন সহ একটি রিভলভার পরিত্যক্ত অবস্থায় পেয়েছে র্যাব। অবশ্য সেটা পরিত্যক্ত ছিল। নাদিয়া শারমিন, 71, ঢাকা। ভারতে অবস্থান করে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করেছে ভারত সরকার। একই সঙ্গে দেশটি বলছে, হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধও প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। ভারতের লোকসভায় উপস্থাপিত সংসদীয় কমিটি এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর থেকেই তাকে ঘিরে দুদেশের কূটনৈতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে প্রত্যর্পণ ইস্যু। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে হাসিনা জানান, চলতি বছরের শেষ নাগাদ তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। এই প্রেক্ষাপটে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ভারত।
ভারতের পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভায় ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। প্রতিবেদনটিতে আরও বলা হয়, বাংলাদেশের করা প্রত্যর্পণ আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করছে। বিষয়টির অগ্রগতি সম্পর্কে সরকারকে সংসদীয় কমিটিকে নিয়মিত অবহিত করারও সুপারিশ করা হয়েছে। ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান মানবিক বিবেচনায় এবং সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেবার দীর্ঘদিনের নীতির আলোকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে ভারতের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ কাউকেই দেয়া হবে না। শেখ হাসিনার ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি। শেখ হাসিনার ফেরা নিয়ে বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। আইন যেটা আমাকে ক্ষমতা দিয়েছে, আমি আইনের প্রয়োগটা করব। 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেবার পরও শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু ঢাকা দিল্লি সম্পর্কের অন্যতম আলোচিত বিষয় হয়ে আছে। ভারতের সর্বশেষ অবস্থান এই ইস্যুতে দেশটির নীতিগত অবস্থানকে আরও স্পষ্ট করল। আরাফাত ইসলাম, 71। সঠিক চিকিৎসা ও সচেতনতা তৈরিতে থ্যালাসেমিয়া সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের একটি ডেটাবেস প্রস্তুত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী আরও বলেন, দেশের বহু মানুষ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে মানবতর জীবনযাপন করছে। তাদের দুঃখ লাঘবে সান্ত্বনা ও সহমর্মিতা জানাতে হবে। একটি মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারলেই সকলে মিলে এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব বলে জানান ডাক্তার জুবাইদা রহমান। তার মতে, সদর হাসপাতাল থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়েও স্ক্রিনিংয়ের মাধ্যমে থ্যালাসেমিয়ার রোগ নির্ণয় করা যায়। স্বেচ্ছায় রক্তদানের জন্য তার কন্যা জাইমার রহমানকেও ধন্যবাদ জানান তিনি। দেশ জুড়ে থ্যালাসেমিয়া ও অন্যান্য জন্মগত ও বিরল রোগে আক্রান্ত মানুষদের একটি ডেটাবেস প্রস্তুত করার পথে এগিয়ে যাওয়া এবং একটি রেজিস্ট্রার মেনটেন করা। থ্যালাসেমিয়া যোদ্ধাদের শতভাগ সুস্থ করতে না পারলেও তাদের ও পরিবারদের সান্ত্বনা ও সহমর্মিতার মাধ্যমে আশ্বাসের হাত বাড়িয়ে দেয়া। রাজুক ওয়াসা সিটি কর্পোরেশনের সমন্বিত কাজের ফল হিসেবে আগামী 2 মাসের মধ্যে হাতিরঝিল লেকের পরিষ্কার পরিচ্ছন্নতায় আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর। রাজধানীর হাতিরঝিল লেকে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিগত সরকার সুয়ারেজ লাইনের লেকের সাথে সংযুক্ত করায় এটি অপরিষ্কার ও জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এরই মধ্যে 1000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা একনেকে পাশ হলে পরিচ্ছন্নতার কাজ করা সম্ভব হবে বলে জানান প্রতিমন্ত্রী। এ সময় রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানান, লেকের বর্জ্য পরিষ্কারের জন্য এসটিপি স্থাপন করা হচ্ছে। সমন্বিত করে দিয়েছি। ধানমন্ডি লেক গণপূর্ত অধিদপ্তরের অধীনে ছিল, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী একটা সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয় 50 বছরের জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনকে সেটি এমইওর মাধ্যমে ছেড়ে দিয়েছে। ইতিমধ্যেই ধানমন্ডি লেক একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, রক্ষণাবেক্ষণ করা যায় এবং এটাতে যাতে আরও লোকজন এটা এসে ঢাকার এটা একটা স্পেশালি এটা একটা ল্যান্ডমার্ক, আপনারা সবাই জানেন, এবং অনেক বিদেশি পর্যটকরাও এখানে আসেন। তো এটাকে একদম টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে আমরা চাবো যে এটা যাতে সুন্দরভাবে মেনটেন করা হয়। এবং এখানে বেশ কিছু ইনসিডেন্ট ঘটনা হয়েছে অতীতে অপর্যাপ্ত লাইটের কারণে এবং রক্ষণাবেক্ষণের অভাবে। তো আমরা ইনশাল্লাহ দ্রুত এ ব্যাপারে কাজ করছি। ধর্ম যার যার রাষ্ট্র সবার, প্রধানমন্ত্রী এমন ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বরিশালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। মন্ত্রী আরো বলেন, যারা বহুদিন নৌকায় ভোট দিয়েছেন তারা বিশ্বাস করেন এতে তাদের সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকার
নিশ্চিত হবে। তারা বিগত নির্বাচনে ধানের শীষে ভোট দিয়েছেন। কোনো ধর্মের অনুসারীদের সাম্প্রদায়িক ভোটের পকেটে পরিণত করার চেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তিনি। যে কোনো ধর্মের বিশ্বাস চর্চাকে কোন মহল সূক্ষ্মভাবে একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার জন্য চক্রান্ত করবে, সাথে সাথে ধর্মপ্রাণ মানুষ ওই ধর্ম ব্যবসায়ীকে আপনারা চিহ্নিত করবেন। আমাদের ধর্ম চর্চা তখনই সার্থক হবে যখন আমরা ধর্মচর্চাকারীরা ধর্ম ব্যবসায়ীদেরকে সঠিকভাবে চিনতে পারবো, জানতে পারবো এবং বুঝতে পারবো। আইন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী আরো বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবকটি গ্রহণ করা হয়। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাত দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে বলে তার আশা। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাগুলো আছে, আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। আমরা মাস্টার প্ল্যান করছি পর্যটন খাতকে কিভাবে আকৃষ্ট করা যায় জনগণের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছে, সেই ব্যাপারে আমরা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আশা করি যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের দেশে পর্যটনের অনেক ভিড় হবে। এআই ক্যামেরা প্রযুক্তি চালুর মধ্য দিয়ে রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় আমূল বদলে দিচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগ। পরিকল্পনা রয়েছে আগামী 6 মাসের মধ্যে ঢাকার 500টি সিগন্যাল বা মোড়ে এই প্রযুক্তি চালু করার। বর্তমানে শহরের 19টি গুরুত্বপূর্ণ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই ট্রাফিক ক্যামেরার প্রযুক্তি চালু রয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর 120টি গুরুত্বপূর্ণ মোড় এই প্রযুক্তির আওতায় আসবে। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। রাজধানীর যে সিগন্যালে ঠাঁই দাঁড়িয়ে থাকতো গাড়ির সারি, নষ্ট হতো কর্মঘণ্টা, তাতে এখন স্বস্তির পরশ। দীর্ঘ সারি নেই, অপেক্ষার সীমা সর্বোচ্চ 5 মিনিট। বদলে যাওয়া এই রূপকথার নেপথ্যে রয়েছে আধুনিক এআই প্রযুক্তির ট্রাফিক ক্যামেরা। গাড়ির চাপ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বদলে যাচ্ছে সিগন্যালের হলুদ, সবুজ আর লাল বাতি। পাশাপাশি 4টি ইন্টারসেকশনের মধ্যে একটি বন্ধ করে দেওয়ায় বেড়েছে গতি। একই ছবি রাজধানীর কারওয়ান বাজার, বাংলা মোটর এবং শাহবাগে। প্রতিটি সিগন্যালেই ট্রাফিক আইন মেনেই চলাচল করছে গাড়ি। কারণটি ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি, যা তৈরি করছে নগরীর সড়কে শৃঙ্খলা। দাবি ডিএমপির ট্রাফিক বিভাগের সাবেক এই অতিরিক্ত কমিশনারের। ভবিষ্যতে দেখা যাবে যে আমরা যদি ঢাকা শহর বা রোডগুলা সব এই ক্যামেরা দিয়ে কভার করতে পারি, তাহলে ট্রাফিক সার্জেন্ট তাদের ম্যানুয়ালি মামলা দেওয়ার খুব বেশি প্রয়োজন হবে না। সেক্ষেত্রে তারা অন্যান্য ট্রাফিক ডাইভার্ট বা জ্যাম কমানো বা ইত্যাদি কাজে থাকতে পারবে এবং মানুষের কমপ্লেনও থাকবে না। কারণ কি, এইসব মামলায় ভিডিও ফুটেজ আছে, কেউ অস্বীকার করতে পারবে না বা কোনো ড্রাইভার তার মালিককে ভুল বুঝাতে পারবে না যে আমি তো আসলে রং পার্কিং করিনি, আমাকে জোর করে মামলা দিয়েছে বা ইনটেনশনাল মামলা দিয়েছে। যেহেতু এখানে প্রুফ আছে, অতএব এইটা বলা যায় যে যুগান্তকারী পদক্ষেপ হয়েছে। তবে প্রযুক্তির এই সুফল ধরে রাখতে প্রধান সড়কে বড় বাধা রিকশার অবৈধ প্রবেশ। ভেঙে পড়ছে লেনের শৃঙ্খলা, তৈরি হচ্ছে ঝুঁকি। এই অটোরিকশাকে কিন্তু ডিএমপি মেইন রোডে ডিএমপি প্রায় মিটিং করতো অটোরিকশার মালিক সমিতি বা শ্রমিক সমিতির সাথে, যে বাস চলে এমন রাস্তায় যেন অটোরিকশা না আসে, আপাতত অলিতে গলিতে চলুক। শতভাগ শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তির পাশাপাশি সড়কগুলোকে সম্পূর্ণ রিকশামুক্ত রাখার পরামর্শ এই সাবেক ট্রাফিক কর্মকর্তার। সাজিদ সরকার, 71, ঢাকা। ভূমি অফিসে হয়রানি, থানায় জিডিতে গড়িমসি।
হাসপাতালে চিকিৎসক নেই কিংবা পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য। কোথায় জানাবেন এসব অভিযোগ? যে অভিযোগে মিলবে সমাধান। সরকারের অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএস দিচ্ছে সব নাগরিক সমাধান। পরিচয় গোপন রেখে ওয়েবসাইটে কিংবা 333 হেল্পলাইনে জানাতে পারবেন এসব অভিযোগ। কর্তৃপক্ষ বলছে অভিযোগে শুধু সমাধানই মিলছে না, প্রতিষ্ঠানগুলো সেবা দানে হচ্ছে সতর্ক। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। চিকিৎসার জন্য গিয়েছিলাম আমার চাচার জন্য, তিনি গুরুতরভাবে অসুস্থ ছিলেন। হাসপাতালে সেবা না পেয়ে যখন অসুস্থ চাচাকে নিয়ে হিমশিম খাচ্ছিলেন দিনাজপুরের তাসফিন, তখন তিনি দ্বারস্থ হয়েছিলেন 333 হেল্পলাইনের। সরকারি হাসপাতাল বা একটা ডাক্তারের কাছে অবশ্যই কোনো গুরুতর কারণেই গিয়েছি, বাট সম্ভব হয়নি সে সহায়তাটা পাওয়ার। পরবর্তীতে আমি 333 এর মাধ্যমে কল করি। অন্যদিকে পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্মে নাজেহাল কুমিল্লার জেরিন। অভিযোগে মিলেছিল সমাধানও। দুইজন লোক এসে বললো যে আপনি কি খুব দ্রুত কাজটি করাতে চান, আমাকেও এসে বললো। তো আমি ওনাদের ডাকে সাড়া দিইনি, বুঝতে পেরেছি যে ওরা দালাল। তো আমার আশেপাশে যারা ছিল তারা ওনাদের সাথে যায় এবং যাওয়ার পরে ওনারা কি করে কাজটা খুব দ্রুত করে দেয় ওনাদের, কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তাসফিন জেরিনের মতো দেশের নানা প্রান্ত থেকে সেবা না পেয়ে নাকাল হওয়া এমন মানুষের অভিযোগে প্রতিদিনই ব্যস্ত থাকছেন কল সেন্টারের কর্মীরা। তারা বলছেন, ভূমি অফিস সংক্রান্ত অনেক অভিযোগ আসে, সাব রেজিস্ট্রার অফিস সংক্রান্ত অভিযোগ আসে। অভিযোগ করতে গেছে তো ওনার থেকে ঘুষ দাবি করা হয়। যেমন ডিউটি অফিসার যিনি আছেন ওনার কাছে তো অভিযোগ রাখবে। পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেছে এবং তার কাছে নির্ধারিত ফির বাইরে ফি চাওয়া হয়, সেক্ষেত্রে সে ওখানে জানায়। অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএস নামে পোর্টালে নাগরিকরা নিজের পরিচয় গোপন করেও পারেন অভিযোগ করতে, অথবা সরাসরি রয়েছে 333 হেল্পলাইন। পরিসংখ্যান বলছে 2023-এর 1 জানুয়ারি থেকে 2026-এর 30 জুন পর্যন্ত 333 হেল্পলাইনের অভিযোগ জমা পড়েছে 3000-এরও বেশি। কিভাবে কাজ করে 333 হেল্পলাইন? কমপ্লেন করার পর তখন আমরা তাদেরকে জিআরএস এর কমপ্লেন সাবমিটের যে প্রসেসটা সেটা পুরোটা তাদেরকে তখন বলছি। ট্র্যাকিং নাম্বার দিয়ে যখন ট্র্যাক করে তাকে জানাচ্ছি তখন দেখছি যে অভিযোগ রাখার পর সেগুলো নিয়ে কাজও হচ্ছে। বিষয়টি আরো ব্যাপকভাবে প্রচারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন হেল্পলাইন পরিচালনাকারী সংস্থার এই কর্মকর্তা। সরকারের উচিত এই জিনিসটাকে আরেকটু জনপরিসরে আনা, এটা নিয়ে যাতে কথা হয়, এটা নিয়ে যাতে বিভিন্ন জায়গাতে সরকারের বিজ্ঞাপন থেকে ধরে আদার সরকারের যতগুলো মাধ্যম আছে এই সকল মাধ্যমগুলোতে যাতে এই বিষয়টা নিয়ে আলোচনাটা থাকে। সরাসরি দপ্তর নির্ধারিত অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তার কাছেও লিখিতভাবে অভিযোগ করা সম্ভব। সংশ্লিষ্ট কার্যালয়ে এমন অভিযোগ প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা বাড়ায় বলছেন প্রকল্প পরিচালক। এটা একটা সহজ পদ্ধতি এবং মানুষের যে সুযোগটা পাওয়ার অধিকার সেটা সংরক্ষিত হয়। তো এতে সচেতনতা বৃদ্ধি পায় যে না, এটা আমি যদি কোনোভাবে ডেভিয়েশন করি তাহলে এটা অন্যান্য দপ্তরও এই কমপ্লেনটা চলে যাবে। তো এতে সেবার মানটা উন্নত হয়। অভিযোগের নিষ্পত্তি সন্তোষজনক না হলে আপিল করারও বিধান রয়েছে। শাহনাজ শারমিন, 71, ঢাকা। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাব কাটেনি চট্টগ্রামের কাঁচা বাজারে। কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, ডিম, মুরগি ও সামুদ্রিক মাছের দাম বেড়েছে। চালের বাজারেও নেই স্বস্তি। ব্যবসায়ীরা বলছেন বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আর ক্রেতারা বলছেন মনিটরিং না থাকায় নানা অজুহাতে অস্থির হচ্ছে বাজার। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের প্রতিটি কাঁচা বাজারে এখনও চড়া সবজির দাম। প্রায় সব সবজির দাম কেজিতে 100 টাকার বেশি। সবচেয়ে বেশি কাঁচা মরিচের দাম। কেজি প্রতি 80 টাকা বেড়ে মরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। বরবটি, বেগুন, কাঁকরোল 140 টাকা, ঝিঙ্গা 120 এবং করলা বিক্রি হচ্ছে 160 টাকায়। বিক্রেতারা বলছেন বন্যার কারণে ফসলের ক্ষতি হওয়ায় সরবরাহ কম, তাই দাম বাড়তি। সবজির দামটা বাড়তি, সবজি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সেম দাম। আমরা শুধু পেঁপে আর আলুর দামটা স্বাভাবিক আছে। 260 থেকে 70 টাকা কেনা পড়তেছে, আমরা 290 থেকে 300 টাকা বিক্রি করতেছি কাঁচামরিচ। বর্ষা হওয়াতে সবগুলো সবজির দাম অত্যন্ত বেশি। সবজির পাশাপাশি বেড়েছে সামুদ্রিক মাছের দামও। বাজারে তুলনামূলকভাবে মাছের সরবরাহ কম থাকায় বেশি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরা কমে গেছে। কিছুদিন আগে আপনার ঝড় বৃষ্টি গেছে, সেজন্য আপনার যেখানে পুকুর পর্যায় যা আছে সব এগুলা তলায় গেছে।
যার কারণে এখন মাছের একটু সংকট, একটু দাম বেশি। লইলে চিংড়ি যেটা নিলাম এখন, এটা আগে ছিল আপনার এই 800 টাকা, তো এখন এটা 900 টাকা বিক্রি করতেছে, 100 টাকা বাড়তি প্রতি কেজিতে। তারপর এইভাবে প্রতিটি মাছের দামে দেখতেছি একটু বাড়তি। কালীগুনি বেচতেছি 500 টাকা, রুই মাছ 450 থেকে 500, কাতাল মাছ 450 থেকে 500। ডিমের বাজারেও স্বস্তি নেই। ডজন প্রতি 5 থেকে 10 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়। একইভাবে কেজি প্রতি 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগির দাম দাঁড়িয়েছে 190 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে 850 থেকে 1000 টাকায়। মুরগি আপনার সোনালী আর দেশি মুরগিটা স্বাভাবিক আছে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সে বাড়ে নাই। ব্রয়লার মুরগিটা একটু 10 টাকা বাড়তি। আর সব ইচ্ছে হচ্ছে আপনার 850 করে, আর হাড্ডি ছাড়া হচ্ছে লানা মাংস 1000 টাকা। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে ডজনে 5 টাকা বাড়তি। আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের সবগুলাই দাম ঊর্ধ্বগতি। একই সময়ে পেঁয়াজের দাম কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে 60 টাকায় পৌঁছেছে। আদা ও রসুনের দামও কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়েছে। চট্টগ্রামের বাজারে সব ধরনের চালের দামও বেড়েছে এক দফা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। এদিকে আগামী এক সপ্তাহে সমুদ্রে লঘুচাপ হবার সম্ভাবনা নেই, তাই ঘূর্ণিঝড়ের আশঙ্কাও নেই বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে আগামী 3 থেকে 4 দিন দেশের আবহাওয়া একই রকম থাকবে। মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশ কিছু জেলায় বৃষ্টি বেশি থাকবে। তবে 4 আগস্ট থেকে তিস্তা অববাহিকা অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে দেশের অধিকাংশ অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ঢাকাতে আগামী কয়েকদিন থেমে থেমে হালকা বৃষ্টিপাত হবে। তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির মধ্যে ওঠানামা করবে, কিন্তু বাতাসের আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা 36 ডিগ্রির মতো অনুভূত হবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল এই 5 বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। আর এছাড়া 4 তারিখ থেকে মূলত দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে তিস্তা অববাহিকা অঞ্চলে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব বিভাগে বৃষ্টিপাত কিছুটা বেড়ে যেতে পারে এবং সেই সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সমুদ্রে এই মুহূর্তে আপাতত কোনো সিস্টেম নেই এবং আগামী অন্ততপক্ষে 1 সপ্তাহ উল্লেখযোগ্যভাবে কোনো সিস্টেম তৈরি হওয়ার কোনো পসিবিলিটি নেই। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। 71 সাথে থাকুন।